শরীফ ওসমান বিন হাদিকে অনেকে চেনেন একজন তরুণ পলিটিক্যাল লিডার হিসেবে, যিনি বিগত ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কিন্তু ভাই, ওসমান হাদি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একটা আইডিয়া বা চিন্তাধারা। তিনি এমন এক রাজনীতির স্বপ্ন দেখতেন যেখানে ক্ষমতার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয় না, যেখানে নির্বাচনে জেতার পর সেই টাকা সুদে আসলে তোলার জন্য দুর্নীতি করতে হয় না। তিনি চেয়েছিলেন রাজনীতি হবে জনগণের আবেগে, মাফিয়াদের টাকায় না। তিনি চেয়েছিলেন ক্ষমতা হবে মানুষের আমানত, কোনো পৈতৃক সম্পত্তি না। তার ব্যাকগ্রাউন্ডটা একবার ভাবুন। তিনি বরিশালের একটা মাদ্রাসা থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে এসেছিলেন। কিন্তু ক্যাম্পাসে এসে তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। দেশের 90% মানুষ মুসলিম, অথচ মাদ্রাসা থেকে আসা ছাত্রদের সেখানে দেখা হতো ঘৃণার চোখে। মৌলভী বা উগ্রবাদী বা ব্যাকডেটেড ট্যাগ দেওয়া হতো। দাড়ি টুপি দেখলেই সন্দেহের চোখে তাকানো হতো। এই কালচারাল হিউমিলিয়েশন বা অপমান তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি রিয়েলাইজ করলেন এই ঘৃণা একদিনে তৈরি হয়নি, এটা একটা লং টার্ম স্ট্র্যাটেজি। খুব ধীরে ধীরে আমাদের শেকড় থেকে, আমাদের ধর্ম ও কালচার থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বোঝানো হয়েছে ইসলাম প্রগতির পথে বাধা। ওসমান হাদি তখন বুঝলেন আসল যুদ্ধটা বন্দুকের না, আসল যুদ্ধটা চিন্তার। এটা একটা ইন্টেলেকচুয়াল ফাইট। তিনি ইনকিলাব মঞ্চ বানালেন। তিনি প্রমাণ করতে চাইলেন রাজনীতি করতে টাকার বস্তা লাগে না। ঢাকা ৮ আসন, যেটা বাংলাদেশের সবচেয়ে ভিআইপি এবং সেন্সিটিভ আসন, সেখানে তিনি নির্বাচন করার সাহস দেখালেন। খেয়াল করুন, তার কোনো গাড়ির বহর ছিল না, কোনো পোস্টার ব্যানার ছিল না। তিনি ফজরের নামাজের পর মসজিদের সামনে দাঁড়াতেন, মানুষের হাত ধরে কথা বলতেন, তাদের কথা শুনতেন এবং ভোট চাইতেন। তিনি এই পচা সিস্টেমটাকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি দেখিয়েছিলেন সততা থাকলে খালি হাতেও মাফিয়াদের চোখে চোখ রাখা যায়। কেন তিনি অনেকের চোখের বালি হলেন? কারণ তিনি কথা বলতেন সার্বভৌমত্ব নিয়ে। তিনি বলতেন বাংলাদেশ ভারতের সমান মর্যাদার একটা রাষ্ট্র, কারো অধস্তন বা সাবঅর্ডিনেট না। তিনি ফারাক্কাবাদ, তিস্তার পানি বন্টন এবং সীমান্তে বিএসএফ এর আগ্রাসন নিয়ে লজিক্যাল কথা বলতেন। তিনি আমাদের বুঝিয়েছিলেন চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভারতের জন্য যতটা সেন্সিটিভ, আমাদের স্বাধীনতা আমাদের কাছে তার চেয়ে বেশি সেন্সিটিভ। তিনি বলতেন আমরা কারো শত্রু না, কিন্তু কারো গোলামও না। রয়ের প্রভাব বা কালচারাল আগ্রাসন নিয়ে তিনি যেভাবে সোজাসাপটা কথা বলতেন, সেটাই তাকে টার্গেটে পরিণত করেছিল। তাকে 30টা ভিন্ন নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তিনি জানতেন তার জীবন বিপন্ন, কিন্তু তিনি বলেছিলেন 50 বছর বেঁচে থেকে যদি দেশের কাজে না আসি, কোনো ইম্প্যাক্ট না ফেলতে পারি, তার চেয়ে 5 বছর সিংহের মতো বাঁচা ভালো। এখন মূল পয়েন্টে আসি। এমন একজন ভিশনারি মানুষকে যখন দিনের আলোতে মেরে ফেলা হলো আর তার বিচার নিয়ে টালবাহানা চলছে, তখন সমাজ কি মেসেজ পাচ্ছে? পবিত্র কুরআনে একটা কথা খুব স্পষ্টভাবে বলা আছে, যে ব্যক্তি একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন পুরো মানবজাতিকেই হত্যা করলো। ওসমান হাদির বিচার না হওয়া মানে সমাজ বা রাষ্ট্র আমাদের ইনডাইরেক্টলি বলছে, দেখো তুমি যতই ভালো মানুষ হও, যতই স্যাক্রিফাইস করো, দিন শেষে তোমার কোনো নিরাপত্তা নেই। আর যারা অপরাধী, যাদের পলিটিক্যাল ব্যাকআপ আছে, তাদের টিকিটিও কেউ ছুতে পারবে না। এখন ভাবুন, এই মেসেজটা যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, তখন কি হয়? তখন সাধারণ মানুষ রাষ্ট্রের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলে। এটাকে সমাজবিজ্ঞানের ভাষায় বলে সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি ভেঙে যাওয়া। রাষ্ট্র যদি আমার জীবনের নিরাপত্তা আর খুনের বিচার দিতে না পারে, তাহলে রাষ্ট্রের প্রতি আমার লয়্যালটি বা আনুগত্য কেন থাকবে? এই প্রশ্নটাই এখন হাজারো মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এখন আসি আরেকটা ইন্টারেস্টিং কিন্তু ডিস্টার্বিং পয়েন্টে। আপনারা প্রায়ই খবরের কাগজে দেখেন কিশোর গ্যাংয়ের উৎপাত। পাড়ায় পাড়ায় 15-16 বছরের ছেলেরা হাতে অস্ত্র নিয়ে ঘুরছে। আমরা চট করে বলে দেই এদের ফ্যামিলি ঠিকমতো শিক্ষা দেয়নি বা এরা নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাই, ব্যাপারটা কি আসলেই এত সিম্পল? আসলে একটু গভীরভাবে ভাবলে একটা ভয়ানক সত্য বেরিয়ে আসে। সেটা হলো বিচারহীনতা সরাসরি কিশোর গ্যাং কালচারকে উস্কে দেয়। সাইকোলজিটা বুঝুন। পাড়ার একটা সাধারণ কিশোর যখন দেখে তার এলাকার পলিটিক্যাল বড় ভাই প্রকাশ্যে খুন করেও বা মাস্তানি করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাকে স্যালুট দিচ্ছে, তখন ওই কিশোরের রোল মডেল কে হবে? আইনস্টাইন বা রবীন্দ্রনাথ ঠাকুর? না, তার রোল মডেল হবে ওই মাস্তান বড় ভাই। কারণ সে দেখছে সমাজের সম্মান আর ক্ষমতা পেতে হলে ওই ভাই হতে হবে, ভালো মানুষ হয়ে লাভ নেই। আরেকটা ব্যাপার আছে যেটা আমরা ইগনোর করি, সেটা হলো সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার লড়াই। ভাবুন তো, একটা 15 বছরের ছেলের কথা। সে স্কুলে যাচ্ছে, তাকে কেউ বুলি করছে বা ভয় দেখাচ্ছে। সে জানে বিচার চেয়ে লাভ নেই, পুলিশ বা টিচার তাকে প্রোটেকশন দেবে না। তখন সে কি করবে? সে ভাববে আমাকে যদি বাঁচতে হয় আমাকেও একটা গ্রুপ বানাতে হবে, আমাকেও পকেটে সুইচ গিয়ার রাখতে হবে। মানে সে শখ করে গ্যাংস্টার হচ্ছে না, সে ভয়ের চোটে নিজেকে প্রোটেক্ট করার জন্য গ্যাং কালচারে জড়াচ্ছে। ওসমান হাদির বিচার না হওয়া মানে এই কিশোরদের ব্রেনে পার্মানেন্টলি সেট করে দেওয়া যে
আইন দিয়ে কিচ্ছু হবে না, গায়ের জোরই আসল জোর। আর এভাবে আমরাই আমাদের স্কুল কলেজগুলোকে এক একটা গ্যাং তৈরির কারখানায় পরিণত করছি। এবার একটু ইতিহাসের দিকে তাকাই। মনে আছে 2018 সালের কথা, নিরাপদ সড়ক আন্দোলন। তখন রাস্তায় নেমেছিল স্কুল আর কলেজের ইউনিফর্ম পরা ছেলেমেয়েরা। তারা ট্রাফিক কন্ট্রোল করেছিল, দেখিয়ে দিয়েছিল কিভাবে সিস্টেম চালাতে হয়। কিন্তু বিনিময়ে তারা কি পেয়েছিল মনে করে দেখুন, হেলমেট বাহিনীর মার আর রাষ্ট্রের অপমান। তখন যারা ক্লাস 9, 10 বা ইন্টারে পড়তো তাদের বয়স ছিল 14 থেকে 17 এর মধ্যে। তারা সেদিন মার খেয়ে অপমানিত হয়ে ঘরে ফিরে গিয়েছিল। কিন্তু ওই যে বললাম, কিশোর মনের অপমানবোধ খুব মারাত্মক। তারা সেই অপমান ভোলেনি, সেই ক্ষোভটা তাদের বুকের ভেতরে জমা ছিল। 2024-এর কোটা সংস্কার আন্দোলন খেয়াল করে দেখেছেন এই আন্দোলনের লিড কারা দিয়েছে? ওই 2018 সালে মার খাওয়া জেনারেশনটাই। এখন তাদের বয়স 21 থেকে 25। তারা এখন ভার্সিটিতে পড়ে বা চাকরিতে ঢুকছে। তারা এবার আর ভয় পায়নি। কেন জানেন? কারণ 2018 সালের সেই মেমোরি তাদের ড্রাইভ করেছে। তারা জানতো এবার যদি পিছু হটি তাহলে আবার সেই অপমান সহ্য করতে হবে। সমাজবিজ্ঞান বলে, আপনি যদি কোনো একটা জেনারেশনকে অন্যায়ভাবে দমন করেন, অপমান করেন, তারা হারিয়ে যায় না, তারা দ্বিগুণ 3 গুণ শক্তি নিয়ে ফিরে আসে। 2024-এর জুলাইতে যে গণ অভ্যুত্থান হলো তার বারুদ কিন্তু তৈরি হয়েছিল 2018 সালে। এটা যারা বোঝে না তারা আসলে ইতিহাসের কিছুই বোঝে না। বর্তমানে আমরা দেখছি এক নতুন নোংরা খেলা। রাজনীতিতে একটা টার্ম খুব প্রচলিত আছে, বিপ্লব ছিনতাই বা রেভলিউশন হাইজ্যাকিং। কষ্ট করলো কারা, রক্ত দিল কারা, আর এখন ফায়দা লুটছে কারা। সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এক শ্রেণীর নেতারা সারাদিন অনলাইনে কাদা ছোড়াছুড়ি করছেন, অথচ মেইন ইস্যু বিচার, সংস্কার এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা ব্যস্ত পদ দখল করতে, কে বড় নেতা সেটা প্রমাণ করতে। এটাকে সোজা বাংলায় বলে ফোকাস সরানো। বিচারের ইস্যু ধামাচাপা দিতেই যেন এই অনলাইনের ঝগড়াঝাটি চলছে। এই নেতারা একটা খুব বড় ভুল করছেন। তারা ভাবছেন 24-এর তরুণদের হয়তো বোকা বানানো যাবে। ভাবছেন টিভিতে বা ফেসবুকে এসে কিছু গরম গরম বুলি আওড়ালেই পাবলিক সব ভুলে যাবে। কিন্তু বস, যুগ পাল্টে গেছে। এই জেনারেশন তথ্যের অবাধ প্রবাহের মধ্যে বড় হয়েছে। এদের হাতে স্মার্টফোন আছে। এরা আপনার বুলশিট খুব দ্রুত ধরে ফেলতে পারে। ইংরেজিতে একটা কথা আছে, বুলশিট ডিটেক্টর। এই প্রজন্মের বুলশিট ডিটেক্টর খুব স্ট্রং। তারা দেখছে ওসমান হাদির খুনিরা প্রকাশ্যে ঘুরছে, আর আপনারা নেতারা টকশোতে বসে জ্ঞান দিচ্ছেন। এই ভণ্ডামিটা তারা নোট করছে, আর এই নোট করাটা কিন্তু খুব ভয়ঙ্কর। এখন আসি সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্টে। বর্তমানে যারা স্কুল কলেজে পড়ছে, মানে যাদের বয়স এখন 15 থেকে 18, তারা এই জুলাই বিপ্লবকে একদম লাইভ দেখেছে। তারা দেখেছে কিভাবে পুলিশ পালিয়েছে, কিভাবে একটা পাওয়ারফুল সরকারকে সাধারণ ছাত্ররা নামিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখার পর তাদের মনে রাষ্ট্রীয় ক্ষমতা বা অথরিটির প্রতি যে ভয়টা ছিল, তারা বুঝে গেছে পুলিশ বা প্রশাসন মানেই শেষ কথা নয়, জনতা চাইলে এদেরও দৌড়ানি দেওয়া যায়। এই ভয়হীনতা যেমন ভালো, তেমনি এর একটা রিস্কি সাইডও আছে, যদি সেটা মিসগাইডেড হয়। এখন এই 15 থেকে 18 বছরের কিশোররা যদি দেখে যে এত বড় একটা বিপ্লবের পরেও সমাজে ন্যায় বিচার নেই, যদি তারা দেখে ওসমান হাদির মতো বিপ্লবীরা বিচার পায় না, খুনিরা বুক ফুলিয়ে চলে, তখন তাদের রিয়েকশন কি হবে? তারা তখন আর কোনো পলিটিক্যাল পার্টির উপর ভরসা করবে না। তারা হবে অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী। তারা ভাববে, ধুর, এসব নিয়মতান্ত্রিক পথে কিছু হয় না, যা করার গায়ের জোরেই করতে হবে। জুলাইয়ের পরের এই সময়টাতে তারা যদি দেখে নেতারা শুধু নিজেদের আখের গোছাচ্ছে, তবে তাদের মনে যে ঘৃণা জন্মাবে সেটা হবে এক্সট্রিম লেভেলের ভায়োলেন্ট। সমাজবিজ্ঞান আর রাজনীতির সমীকরণ মেলালে আগামী 5 থেকে 12 বছরের একটা ভয়ঙ্কর প্রেডিকশন পাওয়া যায়। কেন 5 থেকে 12 বছর? অঙ্কটা মেলান। আজকের যে ছেলেটার বয়স 15, 5 বছর পর সে হবে 20 বছরের টকবগে যুবক। আজকের যে ছেলেটা 18, 7 থেকে 12 বছর পর সে কর্মক্ষেত্রে ঢুকবে বা সমাজের নেতৃত্বে আসবে। এই সময়ের মধ্যে যদি রাষ্ট্র ঠিক না হয়, যদি জাস্টিস সিস্টেম ঠিক না হয়, তবে এই ক্ষোভ জমতে জমতে এমন একটা পর্যায়ে যাবে যখন আর কোনো বাদ মানবে না। ইতিহাসের দিকে তাকালে একটা নির্মম আশঙ্কা জাগে। ফ্রেঞ্চ রেভলিউশন বা ইরানের বিপ্লব, সব জায়গায় একটা কমন প্যাটার্ন দেখা গেছে। বিপ্লবীরা যখন দেখে তাদের স্বপ্ন চুরি হয়ে গেছে, তাদের ভাগ্যের সাথে বেইমানি করা হয়েছে, তখন তারা তাদের নিজেদের নেতাদের উপরই সবচেয়ে বেশি নির্মম হয়। সমাজবিজ্ঞানীরা বলছেন, জুলাইয়ের সুফল যারা এখন ভোগ করছে, বিচার না হলে ভবিষ্যতে ক্ষুব্ধ জনতা তাদের সাথে এমন আচরণ করতে পারে যা ভাবলেও গা শিউরে ওঠে। সোজা কথায়, রাস্তার মোড়ে মোড়ে হয়তো নির্মম দৃশ্য দেখা যেতে পারে। গণমানুষের ক্ষোভ যখন বাস্ট করে, তখন সেটা কোনো লজিক মানে না, সেটা হয় মব জাস্টিস। সবচেয়ে ভয়ের জায়গাটা কোথায় জানেন?
আজকের নেতারা যদি ব্যর্থ হন, তবে ভবিষ্যতে জনগণ আর কোনো নেতা বা দলের উপর ভরসা করবে না। তখন তৈরি হবে একটা লিডারলেস মব বা নেতৃত্বহীন বিধ্বংসী জনতা। এদের সাথে আলোচনা করার কেউ থাকবে না। এদের থামানোর মতো কোনো মডারেট বা মধ্যপন্থী নেতা থাকবে না। একটা দল বা নেতার সাথে নেগোশিয়েট করা যায়, কিন্তু একটা খ্যাপাটে জনতার সাথে কোনো নেগোসিয়েশন চলে না। তারা তখন বিচার চাইবে না, তারা তখন স্পট জাস্টিস বা গণপিটুনি দিয়ে বিচার শেষ করবে। এটা কোনো সুস্থ সমাজের লক্ষণ না, কিন্তু বিচারহীনতা সমাজকে এই দিকেই ঠেলে দিচ্ছে। তবে আশার আলো আছে। ওসমান হাদির মৃত্যু তাকে শেষ করেনি, বরং তাকে অমর করেছে। তার জানাজায় মিলিয়ন মানুষ প্রমাণ করেছে মানুষ সত্যকে ভালোবাসে। এখনকার তরুণরা বলছে আমরা হাদি হব। এর মানে কি জানেন? এর মানে হলো রাজনীতিতে টাকার দাপট কমবে। ছাত্ররা এখন ক্যাম্পাসে, মসজিদে, চায়ের আড্ডায় নতুন রাজনীতি নিয়ে কথা বলছে। তারা শিখছে রাজনীতি মানে মিছিল না, রাজনীতি মানে জ্ঞান, যুক্তি আর দেশপ্রেম। আগামী দিনে হয়তো এমন নেতৃত্ব আসবে যারা ভারতের সাথে কথা বলবে চোখে চোখ রেখে, নতজানু হয়ে না। যারা ইসলামকে উগ্রবাদ হিসেবে না, বরং একটা ইনসাফপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে তুলে ধরবে। শহীদ ওসমান হাদির বিচারটা শুধু একটা মার্ডার কেস সলভ করা না, এটা বর্তমান সরকার এবং পলিটিক্যাল লিডারদের জন্য একটা লিটমাস টেস্ট। এটা তাদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। আমাদের দাবি এবং করণীয় খুব ক্লিয়ার। প্রথমত, কোনো অজুহাত ছাড়া ইমিডিয়েটলি ওসমান হাদি সহ সকল পলিটিক্যাল মার্ডারের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করতে হবে। তদন্ত চলছে বলে বছর পার করা যাবে না। এটা আল্লাহর হুকুম। কিসাস বা ন্যায় বিচার নিশ্চিত করা। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই কথাটা আর শুনতে চাই না। দ্বিতীয়ত, নেতাদের এই অনলাইন কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। ফেসবুকে হিরোগিরি না দেখিয়ে মাঠের কর্মীদের নিরাপত্তা দিন। যারা আপনাদের জন্য রক্ত দিয়েছে তাদের ফ্যামিলির খোঁজ নিন। কর্মীদের লাশ কাঁধে নিয়ে রাজনীতি করবেন আর বিচার করবেন না, এই বিজনেস আর চলবে না। তৃতীয়ত, তরুণদের সম্মান দিন। তাদের ইমোশনকে প্রোডাক্ট হিসেবে ব্যবহার করবেন না। তারা রক্ত দিয়েছে একটা সুন্দর দেশের জন্য, আপনাদের গদিতে বসানোর জন্য না। তাদের দাবিগুলোকে সিরিয়াসলি নিন, বাস্তবায়ন করুন। আর পাশাপাশি আমাদের তরুণদেরও হাদির আদর্শে নিজেদের গড়তে হবে। আবেগের চেয়ে যুক্তিকে প্রাধান্য দিতে হবে। ভিডিওর একদম শেষে একটা কথা বলি, যেটা হয়তো একটু কড়া শোনাবে, কিন্তু সত্য কথা তিতা হয়। মনে রাখবেন, 2024-এর বিপ্লব কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির বাপের সম্পত্তি না। এটা ছাত্র জনতার আমানত, আর আমানত খেয়ানতকারীর শাস্তি খুব ভয়ঙ্কর হয়। 18-র কিশোররা যেমন 24-এ জবাব দিয়েছে, তেমনি 24-এর কিশোররা যদি 32-এ বা 35-এ জবাব দিতে আসে, সেই জবাব কিন্তু আর স্লোগানে সীমাবদ্ধ থাকবে না। সেটা হয়তো লেখা হবে রক্তের অক্ষরে। কুরআনে বলা আছে, সত্য সমাগত, মিথ্যা বিলুপ্ত, মিথ্যা চিরকালই বিলুপ্ত হওয়ার জন্য। আজ হোক বা কাল বিচার হবেই, সেটা দুনিয়ার আদালতে হোক বা আল্লাহর আদালতে। কিন্তু দুনিয়ার আদালতে বিচার না হলে যে সামাজিক বিশৃঙ্খলা বা ফাসাদ তৈরি হবে, তার দায়ভার আজকের নেতাদেরই নিতে হবে। যারা দেশের দায়িত্বে আছেন, এখনও সময় আছে, সাবধান হন, বিচার নিশ্চিত করুন। নয়তো এমন এক ফলাফলের জন্য প্রস্তুত থাকুন যেখানে পালানোর পথটুকুও হয়তো অবশিষ্ট থাকবে না। ওসমান হাদি জীবন দিয়ে দেখিয়ে গেছেন কিভাবে মেরুদণ্ড সোজা রাখতে হয়। এখন সিদ্ধান্ত আমাদের, এই মেরুদণ্ড সোজা রাখবো নাকি আবার গোলামির জিঞ্জিরে ঢুকে যাব। ভিডিওটা যদি লজিক্যাল মনে হয় তাহলে শেয়ার করে দিন, কারণ এই মেসেজটা সবার কাছে পৌঁছানো দরকার। বিশেষ করে যারা নীতি নির্ধারক, তাদের কানে যাওয়া দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ কান খোলা রাখুন, মেরুদণ্ড সোজা রাখুন। আল্লাহ হাফিজ।